স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। আইনের কঠোর প্রয়োগে উগ্রপন্থা বিলোপ অসম্ভব, এই অভিজ্ঞতা বিনিময় করছে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী। এতে আবারও সামনে এলো জঙ্গিবাদ প্রতিরোধে সাংস্কৃতিক আন্দোলনের গুরুত্ব। এসব নিয়ে আজকের আলোচনা নিয়ন্ত্রণ না নির্মূল। কথা বলতে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ডক্টর জিয়া রহমান। কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যোগ দিচ্ছেন প্রাণ রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর মামুন আহমেদ, এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন সাপ্তাহিকের সম্পাদক গোলাম মুর্তজা। স্বাগত আপনাদের। আমি ডক্টর জিয়া রহমান, আপনার কাছে প্রথমে জানতে চাইছি যে সরকারি দল থেকে জঙ্গিবাদ নির্মূলে সর্বোচ্চ শক্তি নিয়োগের কথা বলা হচ্ছে বটে, কিন্তু পুলিশ সংশ্লিষ্টরা এখন বলছে নির্মূল অসম্ভব, নিয়ন্ত্রণে রাখাই তাদের লক্ষ্য। আপনার মন্তব্য শুনবো। ধন্যবাদ। কথাটি যৌক্তিকতা আছে, যদিও শুনতে খারাপ শোনায়, কারণ আপনি যদি সারা পৃথিবীর স্ট্যাটিস্টিক্স দেখেন এবং সারা পৃথিবীর সিচুয়েশন দেখেন, সেটা বিবেচনা করলে কিন্তু আসলে জঙ্গিবাদ নির্মূল করা কোনোভাবেই সম্ভব নয়। আমার মনে হয় সেটি ঠিকই আছে, তবে প্রিভেনশন কতটুকু হয়েছে তারও একটা জনগণের একটা দাবি আছে যে আসলে প্রিভেনশন কতটুকু হচ্ছে। বিশেষ করে আমাদের যেই আপনার ব্লগারদের যে হত্যাগুলো হয়েছে, আমরা যদি সেটা বিবেচনা করি তাহলে পরে কিন্তু আমি খুব বেশি আশাবাদী হতে পারি না। বাট ইন জেনারেল আমি সবসময় কথাটি বলি, ইফ ইউ কম্পেয়ার উইথ পাকিস্তান আর ইন্ডিয়া, নেবারিং কান্ট্রি যাদের আছে, সেই সমস্ত চিন্তা করলে আমাদের গোয়েন্দা সংস্থার একটা বড় সাফল্য আছে। কারণ আমরা খুব নিকট অতীতে আমরা কিছু ভয়াবহ অবস্থান, কিন্তু পাকিস্তান এবং ভারতের কথা আপনি বললেন প্রফেসর রহমান, কিন্তু পাকিস্তান এবং ভারতের বাস্তবতার সাথে বাংলাদেশের বাস্তবতার তো একটি ঐতিহাসিক পার্থক্যই রয়েছে। পাকিস্তান এবং ভারত পরস্পর যুযুধান একটি দেশ, তাদের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতা বাংলাদেশে অনেক বেশি। আপনি ভারতের কথা যদি বলেন সেটা কিন্তু ঠিক হয় না, কারণ ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা যেটা, সে কথা যদি আমরা চিন্তা করি, এবং পাকিস্তানের সাথে সম্পর্ক ঠিক আছে, কিন্তু এটি যে একেবারে দুই দেশের মধ্যে সাম্প্রদায়িক অশান্তির কারণেই এটি হচ্ছে নট নেসেসারি। এখানে শুধু একটি প্যারামিটার না, ভারত তো আসলে একটি বহুজাতিক রাষ্ট্র। আমরা যদি সেটি সেরকম ভাবে বলি, অনেক জাতি আছে এবং তাদের মধ্যে জঙ্গিবাদের উত্থান বাংলাদেশের সাথে তুলনা করলে সেটা, আপনি যদি আমাদের বাংলাদেশের স্ট্যাটিস্টিক্সটা 5 বছর 10 বছর আগে যদি চিন্তা করেন, এই যে আমাদের 21শে আগস্টের হামলা, এই যে আমাদের 10 ট্রাক আমরা উদিচির বোমা হামলা, এই সমস্ত যদি আপনি যদি পর্যায়ক্রমে চিন্তা করেন, এবং এখন যে তারা থেকে থেকে বিভিন্ন জায়গা থেকে বোমাবাজদের ধরছেন বা জঙ্গিবাদদের বিভিন্ন আস্তানা তারা ঘেরাও করছেন, এবং আমরা দেখতে পাচ্ছি সেই জায়গার থেকে আমি বলছি। বাট এটা খুব আমি বলছি না যে এটা খুব সিরিয়াস কোনো আলোচনার বিষয় যে ভারতে কমেছে বাংলা। আমি একটা অ্যাপারেন্টলি বলছি যে এই জায়গাটায় আমাদের কিছু সাফল্য আছে, সাফল্যটা বলতে হবে। কিন্তু আমি যেটা বলেছি প্রথমে, এই জন্য আমি নেগেটিভ কথাটাই বলেছি কিন্তু আপনাকে, যে আমাদের যেই স্পেশালি আমাদের যে ব্লগারদের হত্যাকাণ্ড, আমার মনে হয় সেই জায়গাটায় আমাদের এখনো ব্যর্থতা আছে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি নিশ্চয়ই এটা হয়তো পরে আলোচনা আসবে, যে ঐতিহাসিকভাবেই আমাদের এখানে যেদিন থেকে এই ধর্মকে রাজনীতির মধ্যে আনা হয়েছে সেদিন থেকে, এবং যেদিন থেকে আমাদের বাংলাদেশটা, আমাদের যে একটা দেশের মুক্তিযুদ্ধ, যেটা একটা একটা কতগুলো মূল নীতি নিয়ে দেশটা স্বাধীন হয়েছিল, সেটি যখন উল্টো রথে ফিরে গেছে, সেদিন থেকে কিন্তু এটির বীজ রচনা হয়েছে। এবং এটি সেই অর্থে আপনি আজকে যেই যে আপনি যে আপনার যে হেডলাইন আছে, সেটি কিন্তু সামঞ্জস্যপূর্ণ। যে আমি বলবো যে আমাদের কালচারাল সেই যে মুভমেন্টটা, সোশ্যাল মুভমেন্ট, সেটি কিন্তু আসলে এখন বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। জনাব গোলাম মুর্তজা, আপনি কি একমত প্রফেসর জিয়া রহমানের সাথে যে আমাদের এই সাফল্য অনেক রয়েছে এবং এই ক্ষেত্রে সেগুলিকেও খুব বড় করে দেখতে হবে? আপনি কি মনে করছেন? না, সাফল্য যদি খুব সাধারণভাবে বলি তাহলে সাফল্য আছে। সাফল্য আছে এই জায়গাটিতে, যে সময়টাতে আমাদের এখানে জঙ্গিবাদ খুব বড়ভাবে উত্থান হয়েছে, সেই সময়টা যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব যে শীর্ষ জঙ্গি যারা খুব বড়ভাবে এই অঞ্চলে আমাদের এখানে আলোচনায় এসেছিল, তাদের উত্থানটা ঘটানো হয়েছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়ে। রাষ্ট্রের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থাগুলোর এক ধরনের পৃষ্ঠপোষকতায় তাদের উত্থান হয়েছিল। তাদের পরবর্তীতে সারা দেশের আন্দোলন, গণমাধ্যমের এক ধরনের সোচ্চার ভূমিকার কারণে তার প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে এক ধরনের ব্যবস্থা নেওয়া হয়, এবং দৃশ্যমানভাবে প্রধান জঙ্গি যারা তাদেরকে যখন ধরা হয়, তাদের যখন বিচার করা হয় এবং সেই বিচারের রায় যখন কার্যকর করা হয়, তখন স্বাভাবিকভাবে এটা অস্বীকার করার কোনো উপায় নাই যে জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের এক ধরনের সাফল্য আছে। কিন্তু প্রশ্নটি আপনার যে জায়গাটিতে যে নির্মূল না নিয়ন্ত্রণ, এখন নির্মূল বা নিয়ন্ত্রণ, জঙ্গিবাদের যে ইতিহাসের কথা যদি
আমরা বলতে যাই, সেই ইতিহাসের অনেক পুরনো জায়গায় যাব না আমি, তবে আমি ওইটার লম্বা আলোচনা করা যায়। পাকিস্তান বা ভারতের সঙ্গে বাংলাদেশের জঙ্গিবাদের প্রেক্ষাপট একেবারেই এক নয়, পুরোপুরি আলাদা প্রেক্ষাপট। পাকিস্তানের কাশ্মীর সীমান্ত, পাঞ্জাব বা অন্য সবকিছু মিলিয়ে তালেবানদের যে জঙ্গিবাদ বা পাকিস্তানের যে জঙ্গিবাদ, তার একটি প্রভাব ভারতের উপরে পড়ে নানাভাবে, তাই ওই আলোচনায় আমি যেতে চাই না। যে জায়গাটিতে থাকতে চাই যে নিয়ন্ত্রণের কথা, আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাদেরকে বিভিন্ন সময় ধরছে, ধরার সময়ে আমরা দেখছি আল কায়েদার সমন্বয়কারী, ধরার সময় আমরা দেখছি যে অমুক বাহিনীর প্রধান, ধরার সময় আমরা দেখছি যে সে অনেক বড় ষড়যন্ত্র করেছিল, পরিকল্পনা করেছিল। কিন্তু আপনি যদি এই ঘটনাক্রমগুলো একটু পর্যালোচনা করেন তাহলে দেখবেন ধরার সময় আমরা যত বড় করে উপস্থাপন করছি, নিশ্চয়ই তারা বড়ই, না হলে আমরা উপস্থাপন করব কেন? কিন্তু আমাদের দুর্বলতা যে জায়গাটিতে, নিয়ন্ত্রণের জায়গাতেও আমাদের যেটা দুর্বলতা, সেটি হচ্ছে পরবর্তীতে এদের শাস্তির জায়গাটিতে আমাদের অত্যন্ত বড় মাপের দুর্বলতা। আমরা জঙ্গি হিসেবে হিজবুত তাহরির নেতাকর্মীদের গ্রেফতার করি, কিন্তু তারা 1 মাস 1.5 মাস 2 মাসের পরে জামিন নিয়ে বের হয়ে যায়, আবারও তাদের তৎপরতা চালায়। অর্থাৎ নিয়ন্ত্রণের জায়গাটিতে বা গোয়েন্দা সংস্থা কিছু দূর পর্যন্ত কাজ করতে পারবে, সেটা বাংলাদেশে করছেও, কিন্তু সাংস্কৃতিক জায়গাতে, কালচারাল জায়গাতে আমাদের ওই অর্থে তেমন কোনো কাজ নেই। এক সময় ছিল, সেটাও এখন বন্ধ হয়ে গেছে। পরবর্তীতে নিশ্চয়ই জায়গাটিতে আরো কিছু বলার আছে। ধন্যবাদ গোলাম মুর্তজা। প্রফেসর জিয়া রহমান, আপনি নিশ্চয়ই এই বিষয়ে আপনার কিছু বলা থাকবে। প্রফেসর মামুন আহমেদ আমাদের মধ্যে চলে এসেছেন, আমরা এটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি আবার আপনাদের কাছে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। প্রফেসর মামুন আহমেদ আমার সঙ্গে এসে পৌঁছেছেন। প্রফেসর মামুন, আপনাকে আমরা স্বাগত জানাই। আপনি আসার আগে, বিরতির আগে গোলাম মুর্তজা বলছিলেন যে কিভাবে জঙ্গিবাদের নিয়ন্ত্রণ না নির্মূল, কোন পথে আমরা আগাচ্ছি। মুর্তজা ভাই, আপনি যদি আবার একটু, আমি খুব সংক্ষেপে যেটা বলি যে জঙ্গিবাদের উত্থানের সময় এক ধরনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, পরবর্তীতে গণমাধ্যম সহ সমাজের এক ধরনের প্রতিরোধের প্রেক্ষিতে রাষ্ট্রই আবার ব্যবস্থা নেয়া, শীর্ষ জঙ্গিরা গ্রেপ্তার হয় এবং তাদের রায় কার্যকর করা, এটি আমাদের জঙ্গিবাদ নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটা বড় সাফল্য। কিন্তু পরবর্তীতে এই একেবারে সাম্প্রতিক সময় পর্যন্ত খুব বড় পরিচয়ে যে সমস্ত জঙ্গিরা গ্রেপ্তার হচ্ছে, দলবল সহ, আল কায়েদার সমন্বয়কারী সহ যাদেরকে গ্রেপ্তার করার কথা বলা হচ্ছে, গ্রেপ্তারের সময় যত বড় করে পরিচয় করিয়ে দেয়া হচ্ছে, যত ভয়াবহভাবে উপস্থাপন করা হচ্ছে, রাষ্ট্রীয় আইন বা ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ঠিক ততটাই দুর্বলতা। এই জঙ্গিবাদদের বড় জঙ্গি হিসেবে পরিচয় করিয়ে দেওয়ালারা তারা জামিন নিয়ে বের হয়ে যাচ্ছে। তো জঙ্গি আমাদের এক জীবন মরণের সঙ্গে সম্পর্ক, অস্তিত্বের সঙ্গে সম্পর্ক। তো তারা জামিন নিয়ে বের হয়ে যাবে, এটা আমাদের জন্য অত্যন্ত আশঙ্কার। আর যে কথাটি বলে শেষ করি যে এই গোয়েন্দা বা আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাটা মোটামুটিভাবে আছে, এটাকে আমি ভালোই বলবো, কিন্তু আমাদের যে কালচারালি যে এই জায়গাটিতে কাজ করে, সেই জায়গায় অত্যন্ত দুর্বল অবস্থা। আমি আপনাকে একটু অনুরোধ করতে চাই যে আমরা সবকিছুর মধ্যে একটু আসলে রাজনৈতিক ছায়া বা রাজনৈতিক আসলে কায়া দেখতে পাই। এই জঙ্গিবাদ নির্মূল বা নিয়ন্ত্রণে রাজনীতির কোনো ভূমিকা আপনি দেখেন কিনা? আপনি যদি সংক্ষেপে একটু বলতেন, আমরা প্রফেসর মামুন এবং প্রফেসর জিয়াকে এই বিষয়ে। দেখেন, রাজনীতির যেটা শুরুতে বললাম যে এই জঙ্গিবাদে বাংলাদেশের বড় করে যখন উত্থান হয়েছে, তখন রাজনৈতিক পৃষ্ঠপোষকতাতেই উত্থান হয়েছে। পরবর্তীতে আবার রাজনীতিবিদরা এটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কিন্তু এই জায়গাটিতে আমার মাঝে মধ্যে মনে হয় রাজনীতির কথা, যে পৃথিবীর অনেক দেশেই দেখা গেছে যে, যদিও প্রেক্ষাপট ভিন্ন, দেখা গেছে যে এই জঙ্গিবাদকে তাদের নিজেদের দেশের আঞ্চলিক বা কোনো কোনো ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রেও এই জঙ্গিবাদকে রাজনৈতিক সুবিধার জন্য এক ধরনের ব্যবহার করা হয়। কোন একটি কঠিন সময়ে জঙ্গিবাদকে সামনে আনা হয়, সেটা লাদেনের ঘটনা থেকে শুরু করে অনেক ঘটনা। আমাদের অভ্যন্তরীণ রাজনীতি তো আমার কেন মাঝে মধ্যেই মনে হয় যে, সন্দেহ হয় যে বাংলাদেশেও কোনো কোনো ক্ষেত্রে আমরা এরকম করে ব্যবহার করছি কিনা। প্রফেসর জিয়া রহমান, আপনি এই বিষয়ে যদি কোনো কিছু বলেন যে রাজনৈতিক সুবিধার জন্য আমরা অনেক ক্ষেত্রে অনেক সময় জঙ্গিবাদকে ব্যবহার করি কিনা, অনেক সময় কোনো ঘটনাকে আড়াল করতে, অনেক সময় কোনো ঘটনাকে সামনে নিয়ে আসতে, আমি যদি একটু যোগ করি। না, আমি কিন্তু আপনাকে প্রথমেই বলেছি, আমাদের মূল ক্রাইসিসটা কিন্তু, আমাদের দেশের মূল ক্রাইসিসটাই কিন্তু সেই জায়গায় 1975-এ বঙ্গবন্ধু এবং তার পরিবারের মৃত্যুর পরপরই আমাদের এখানে পুরো সোশ্যাল স্ট্রাকচারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এবং এটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। দেখেন, আমরা বলছি যে 1971-এই কিন্তু আমাদের ধর্মভিত্তিক 4টি দল নিষিদ্ধ ছিল, সেটা আমাদের কনস্টিটিউশনের 38 প্রভিসো সেটা রদ করে দিয়ে আমরা মুসলিম লীগ, দুটো মুসলিম লীগ, জামাতে ইসলামী, নিজামে ইসলামী, তারপরে ধীরে ধীরে আমরা দেখেছি যে তাদেরকে এমপি, মন্ত্রী এবং নানাভাবে পৃষ্ঠপোষকতার মধ্যে দিয়ে যে জঙ্গিবাদের অর্থায়ন
এবং যেটা হয়েছে আমরা জানি আবুল বারকাতের বই থেকে যেই মৌলবাদের অর্থনীতি যেটা, তো এটির সব কিছুর পেছনেই কিন্তু রাজনীতিটা বড় ছিল। এখন দুর্ভাগ্যটা আমি সবসময় বলি যে এমন একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে যখন রাজনীতি করা হয় তখন কিন্তু আর একটা দলের যেটা ধরেন যদি আমি আওয়ামী লীগের কথা বলি, তারা পরবর্তীতে যখন ক্ষমতায় এসেছে একটা লিবারাল বা একটা পেটি বুর্জোয়াও যদি বলি মার্কসিস্ট সেন্সে, এরকম একটা পলিটিক্যাল পার্টির পক্ষে কিন্তু খুব বেশি মানে র্যাডিক্যাল কিছু করা সম্ভব হয় না। যেটা আমি বলেছি যে আমাদের 75-এ যেটা হারিয়েছি সেই সাংস্কৃতিক আন্দোলনটা আমাদের আপনি কন্টিনিউ করবেন প্লিজ। আমি যদি এটা অন্য দিক থেকে বলি, যেহেতু জঙ্গিদের বিরুদ্ধে আপনি বলছেন যে একটা কনসেনসাস হচ্ছে না, কিন্তু আমরা তো এর উল্টাটাও দেখি। আপনারা আপনাদের প্রতিপক্ষের ক্ষেত্রে বা আমরা দেখি যে আওয়ামী লীগ সরকার তার প্রতিপক্ষকে ঘায়াল করার জন্য অনেক সময় তাদেরকে জঙ্গি নাম দিচ্ছে বলে আমরা অভিযোগ পাচ্ছি। সেই বিষয়টি কিভাবে দেখবেন? দুটিই তো আসলে সমাজে এক্সিস্ট করছে। রাজনীতিতে আমাদের বাংলাদেশটা একেবারে এটা একেবারে ওয়েস্টার্ন ডেমোক্রেসির মধ্যে যায়নি, এটা একটা ট্রানজিশনাল ফেজ। এইরকম মানে পলিটিক্যাল কালচারের মধ্যে তো আমরা বসবাস করছি, সেটা আমি অস্বীকার করছি না। কিন্তু কথা হচ্ছে যে আপনি যদি খুবই রূঢ় বাস্তবতায় দেখেন, ঠিক জঙ্গিবাদ নিয়ে একেবারে সরাসরি মানে আওয়ামী লীগ পলিটিক্স করেছে আমার সেটা মনে হয় না। এই যে যুদ্ধাপরাধীদের যে বিচারটা হচ্ছে, দীর্ঘদিন কিন্তু আমরা শুনেছি যে আওয়ামী লীগ একসময় জামাতের সাথে রাজনীতি করেছে। দেখেন এটাও কিন্তু একটা যে আজকে জামাতের উত্থানের কথা যেটা বলা হয়েছে, সেটি কিন্তু আওয়ামী লীগ যে ক্ষমতায় মানে বিরোধী দলে থাকা অবস্থায় যুগপৎ আন্দোলন করেছে তা না। এর আগে কিন্তু আমরা দেখেছি লেফটিস্ট অর্গানাইজেশন, এরশাদ বিরোধী আন্দোলনের সময় জামাত যখন আন্দোলন করেছে তখন লেফটিস্ট অর্গানাইজেশনও কিন্তু 15 দলের মধ্যে ছিল, 5 দলের মধ্যে ছিল, তারাও কিন্তু একটা লিয়াজও করে চলেছে। তো কাজেই আমি বলছি যে ঐতিহাসিকভাবেই 1975-এর পরে এই পুরো ব্যাপারটি এমন জায়গায় চলে গেছে। দেখেন এই যে আর একটা বড় জিনিস যেটা আমি কয়েকদিন আগে দেখলাম, আমি bdnews24.com-এ আমি একটু জাস্ট শেষ করছি, যেখানে এই মাদ্রাসা শিক্ষার ব্যবস্থার কথা বলা হয়েছে যে কি মহিরুহ অবস্থা হয়েছে, এবং সেখানে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হয়েছে যিনি একজন র্যাডিক্যাল রাজনীতিবিদ ছিলেন, তিনি বলছেন নো কমেন্ট। সো আমি বলছি যে এইরকম একটা বাস্তব জায়গা চলে যান। 20 লাখ যে কওমি মাদ্রাসার ছাত্রছাত্রী যেখানে আছে, সেখানে আমরা যে পুরো ক্যারিকুলামটা যদি দেখি তার মধ্যে অজস্র, আমি নিয়ে আর আলোচনা করতে চাচ্ছি না, কিন্তু মোরলেস আমরা সবাই জানি যে ওখানে কিন্তু মাদ্রাসা শিক্ষার কথা বলা হয় বটে, কিন্তু আমরা আসলে জঙ্গিবাদের মধ্যে থেকে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সবচেয়ে অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের এর মধ্যে যুক্ত দেখি। আমি একটু প্রফেসর মামুনের কাছে আসতে চাই, পৃথিবীর সব দেশেই জঙ্গিবাদ নির্মূল একটা রাজনৈতিক ঐক্যমত্য গড়ে উঠে অন্তত 1/11-এর পরের বা 9/11-এর পরের বাস্তবতা যদি আমরা এরকম বলি, কিন্তু বাংলাদেশে এটি আমরা কখনো দেখি না। বিশেষ করে যদি আমরা মানে প্রধান রাজনৈতিক যে বিরোধী দল আছে তার কথা যদি আমরা চিন্তা করি, বিএনপির কথা, যে আনসারুল্লাহ বাংলা টিম সহ যেসব গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ করতে সবাই আমরা এখন ব্যস্ত, সরকার সহ, সেই সব বিষয়ে বিএনপি কখনো কোনো মন্তব্য করে না। এই বিষয়টি নিয়ে আপনার মতামত বা বিশ্লেষণ শুনবো। ধন্যবাদ আপনাকে খালেদ। আমি প্রথমে বলে নেই, এই বিষয়ের আমি বিশেষজ্ঞ নই, এক্সপার্ট নই। আমার বাম পাশে বসে আছেন যিনি ডক্টর জিয়া, উনি ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক এবং চেয়ারপারসন। আমার যার ডান পাশে যিনি বসে আছেন উনি প্র্যাকটিসিং জার্নালিস্ট, ওনারা এই বিষয় সম্পর্কে অনেক ভালো জানেন, আপনিও ভালো জানেন। আমি যা কিছু বলবো আমার প্রত্যেকটা কথা কমন সেন্সের উপর ভিত্তি করে, আদর্শগত জায়গা থেকে যদি আপনি একটু বলেন। এক্স্যাক্টলি, জি। আমি প্রথমে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে আপনি যে বক্তব্যটা রেখেছেন এই বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। সেটা হচ্ছে এরকম যে বাংলাদেশে আসলে কিন্তু জঙ্গি নির্মূলের ক্ষেত্রে এক ধরনের কনসেনসাস আছে, সাধারণ মানুষের মধ্যে যেমন আছে। সাধারণ প্রত্যেক মানুষ চায় কোনো প্রকার ধর্মীয় মৌলবাদ, ধর্মীয় জঙ্গিবাদ, ধর্মভিত্তিক যে কোনো জঙ্গিবাদের বিরুদ্ধে প্রত্যেক মানুষের এক ধরনের কিন্তু ঐকমত্য কিন্তু আছে। রাজনৈতিক দলগুলোর অবশ্যই এই বিষয়ে কিন্তু ঐকমত্য আছে। যে দল যখন ক্ষমতায় থেকেছে তখন সে যে জঙ্গিবাদকে, যে ধরনের জঙ্গিবাদের উত্থানকে সে প্রতিরোধ করতে চেষ্টা করেছে, ধ্বংস করার চেষ্টা করেছে। আবার একই সাথে আরেকটা জিনিস তারা করেছে, সেটা হচ্ছে জঙ্গিবাদের জন্য তার বিরোধী রাজনৈতিক শক্তি যারা বা তার ক্ষমতার প্রতিদ্বন্দ্বী যারা, তাদেরকে সবসময় ব্লেম করেছে। এটা হচ্ছে ব্লেম গেমের রাজনীতি। কিন্তু একই সাথে এখানে একটা কনসেনসাস আছে, সেটা হচ্ছে তাদের জঙ্গি নির্মূল করার ক্ষেত্রে কনসেনসাসটা নাই। এই কথার সাথে আমি আপনার সাথে দ্বিমত পোষণ করি। এবার আসি, আপনি বাংলাদেশের যে প্রশ্নগুলো আসলে এখানে উত্থাপিত হয়েছে, আমি প্রথম থেকে যদি শুনতে পারতাম হয়তো আমি কিছু কিছু ক্ষেত্রে আমার ইনপুটটা দিতে পারতাম। তারপর আমি যেটুকু শুনতে পেরেছি তার বিষয়ে একটু বলি। বাংলাদেশে প্রধানত মানে খুব লার্জ স্কেলের জঙ্গিবাদের উত্থান, সে অর্থে উত্থানটা হচ্ছে সেটা হচ্ছে 9/11-এর পরপর বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি যেটা ছিল তার প্রেক্ষিতে বাংলাদেশে এটা খুব বড় করে আমরা দেখতে শুরু করেছি। এটাই তো বাস্তবতা। আচ্ছা,
তখন আপনি এক ধরনের ব্লেম করা শুরু হলো বিরোধী রাজনৈতিক, তখনকার বিরোধী রাজনৈতিক দল আওয়ামী লীগ, বর্তমান যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষ থেকে এই ধর্মভিত্তিক এই রাজনীতি অথবা জঙ্গিবাদের উত্থানের জন্য দেশীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে একটা কথা প্রচার করার চেষ্টা করা হয়েছিল সবসময়, এটা গভর্নমেন্ট স্পন্সর্ড একটা প্রোগ্রাম, এই ধরনের কিছু প্রচার করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আমরা লক্ষ্য করেছি সেই সরকারি জঙ্গিবাদের বিরুদ্ধে যতটুকু এফেক্টিভ মেজার নিয়েছিল, তাদেরকে গ্রেফতার করেছিল এবং তাদের যথাযথ বিচারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল এবং তাদের কিন্তু পরবর্তীতে তাদের ফাঁসি হয়েছিল, সেই ব্যবস্থাটা তখন হয়েছে। কিন্তু আবার আমরা যখন লক্ষ্য করেছি, মামুন আপনি কি 10 ট্রাক অস্ত্র আমি আসছি 21 আগস্ট মাথায় রেখে বলছেন? আমি সবকিছু মাথায় রেখে আপনাকে কথাগুলো বলছি, আমি আপনাকে বলছি আমি সবকিছু মাথায় রেখে কিন্তু কথা বলছি। কিন্তু একই রাজনৈতিক দল বিরোধী দলে থাকাকালীন সময়ে যার বিরুদ্ধে এত বেশি উচ্চকিত ছিল, তারা যখন ক্ষমতায় ছিল তখন যতগুলো, মুর্তজ ভাইয়ের কথা থেকে আমি শুধুমাত্র একটু ধার করে কথাটা এইভাবে বলি, তারা যতটুকু এর বিরুদ্ধে যতগুলো প্রোগ্রাম তারা করছে, যতগুলো মেজার তারা নিচ্ছে এর বিরুদ্ধে, তার অধিকাংশ হচ্ছে অনেকটা সাধারণ মানুষের মাঝে প্রতিভাত হচ্ছে আই ওয়াশ হিসাবে, এবং অনেকটা এইভাবে প্রতিভাত হচ্ছে, সেটা হচ্ছে এটা যতটুকু না সরকারের এটাকে নির্মূল করার প্রোগ্রামের মধ্যে আছে, তার চেয়ে অনেক বেশি আছে এই কেন্দ্র করে তার রাজনৈতিক বিরোধী পক্ষ যারা অথবা ক্ষমতার প্রতিদ্বন্দ্বী যারা, তাদেরকে ব্লেম করার একটা প্রবণতার মধ্যে আছে। যার ফলে যেটা সবচেয়ে বড় ক্যাজুয়ালিটি যেটা হয়েছে, বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হিসেবে অথবা জঙ্গিবাদের উত্থান হচ্ছে এরকম একটা প্রবণতা আছে বাংলাদেশে, এরকম একটা বিষয় সারা বিশ্বব্যাপী প্রচারিত হচ্ছে, যা আমাদের দেশের সাধারণ মানুষের জন্য, দেশের অগ্রগতির জন্য সুখকর নয় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। প্রফেসর মামুন, আমি শুধু আমার আগের প্রশ্নটা ধারাবাহিকতা আরেকটা প্রশ্ন করতে চাই যে আপনি এই বিষয়টিকে আপনি একটু বলতে পারেন যে আনসারুল্লাহ বাংলা টিম সম্পর্কে বিএনপি তার অবস্থান কেন স্পষ্ট করছে না? 2 মাসের ব্যবধানে আমরা 3 জন ব্লগারকে কুপিয়ে হত্যা করতে দেখলাম, সেই বিষয়ে বিএনপি কোনো বিবৃতি কেন দেয় না? বা বিএনপি কোনো অবস্থান কেন নেয় না? আপনি আমার কথা শুনেন। জি, বিএনপি হচ্ছে একটা রাজনৈতিক দল। জি, আমি যেভাবে বুঝি বিএনপি কেন করে না, এটা সবচেয়ে ভালো জবাব দিতে পারে বিএনপির কেউ। আপনার কাছে কি মনে হয়? আমার কাছে যেটা মনে হয়, বিএনপি একটা রাজনৈতিক দল, তার একটা আদর্শ আছে, আদর্শ হচ্ছে জঙ্গিবাদ বিরোধী তার আদর্শ। তার প্রত্যেকটা বিষয়ে এই কথাটা বলে এটা প্রমাণ করবার প্রচার করবার প্রয়োজন নাই। তার যে প্রয়োজন, তার যে আদর্শ, তার যে কর্মসূচি, সেটা প্রচারিত আছে, প্রকাশিত আছে। সুতরাং প্রত্যেকটা বিষয়ে মন্তব্য প্রকাশ করে শুধুমাত্র মিডিয়ার এই এক ধরনের অ্যাটেনশন ড্র করার আমি খুব প্রয়োজন আছে বলে আমি আমার কাছে সেভাবে মনে হয়। প্রফেসর মামুন, আপনাকে ধন্যবাদ। আমি সবচেয়ে ভালো যেটা মনে করি সেটা হচ্ছে এটা কেন তারা করছে না, সেটা জবাব তারাই সবচেয়ে ভালো। জনাব গোলাম মুর্তজা, প্রফেসর মামুন বললেন বটে যে আমাদের জঙ্গিবাদ নির্মূলে আমাদের এক ধরনের ঐক্যমত্য আছে, কিন্তু আমি আপনার কাছে জানতে চাইবো যে এই ঐক্যমত্যের ব্যাপারে আপনি আসলে একমত কিনা? কারণ প্রত্যেকটি রাজনৈতিক গোষ্ঠী কাকে জঙ্গি মনে করে বা করে না, সেটিও তাদের রাজনৈতিক আদর্শ দ্বারা প্রভাবিত। এবং আমি যেটি বলছিলাম যে বিএনপি বা বিএনপি সমমনা দলগুলি কেন ব্লগার হত্যার বিরুদ্ধে একটা বড় অবস্থান নেয় না, কেন আনসারুল্লাহ বাংলা টিমের, এর তো একটা নিশ্চয়ই কারণ নিশ্চয় আছে। আপনার পর্যবেক্ষণ বা বিশ্লেষণ। আপনি যে ব্লগার হত্যার কথা বললেন, হ্যাঁ, আপনি কি বলবেন কোন রাজনৈতিক দল এর বিরুদ্ধে যথাযথভাবে রাস্তায় নেমেছে? আমি সব রাজনৈতিক দলকে আলাদা করে বলতে চাই, কিন্তু কোন রাজনৈতিক দলকে কিন্তু আলাদা করে বলছেন কিন্তু না। হোয়াই ডু ইউ ব্লেম বিএনপি? কেন আপনি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে কেন বলছেন না? আমি কিন্তু আপনাকে আমরা ইন জেনারেল বলি। ইন জেনারেল বলি হচ্ছে আসলে হচ্ছে কি, আমি মনে করি আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে অনেকগুলি বাম সংগঠন, অনেকগুলি বাম সংগঠন অনেকগুলি কর্মসূচি দিয়েছে ব্লগারদের জন্য। ব্লগার হত্যাকাণ্ড থেকে শুরু করে যে এই ধর্মীয় জঙ্গিবাদ বলেন, যে কোনো উগ্রবাদী তৎপরতা বলেন, এই সব কিছুর বিরুদ্ধে এদেশের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের কনসেনসাস আছে। এই ধরনের ঘটনা যখন ঘটে তখন সরকারের প্রথম দায়িত্ব হচ্ছে এই বিষয়ে যথযথ ব্যবস্থা গ্রহণ করা, আইনি ব্যবস্থা গ্রহণ করা। কারণ হচ্ছে আইনি ব্যবস্থা একই সাথে সমাজের, আমি আমার কথাটা শেষ করি খালেদ, একই সাথে সমাজের অন্যান্য সামাজিক শক্তি যারা আছে, প্রত্যেকটা সামাজিক শক্তির একটা ভূমিকা আছে। প্রত্যেকটা সামাজিক শক্তির ভূমিকার কথা আমরা আলোচনা করে না করে যদি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে যদি আমরা এখানে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসি, তাহলে যে জিনিসটা ইমপ্রেশন যেটা তৈরি হয় সেটা হচ্ছে যে উই আর ট্রাইং টু ব্লেম দেম। না প্রফেসর মামুন, আমি আমার নিজেকে করতে পারিনি। ধরা যাক যখন বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করা হলো ছাত্রলীগ নামধারী বা ছাত্রলীগের কিছু নেতা কর্মীরা, তখন কিন্তু আমরা সবাই বিএনপি সহ সংবাদ মাধ্যম সহ সবাই যারা প্রধান বিরোধী দল আছে তারা আমরা প্রতিবাদ করেছিলাম। কিন্তু যখন আমরা
অভিজিৎকে খুন হতে দেখলাম, তখন কিন্তু আমরা দেখলাম না যে বিএনপি বা সমমনা রাজনৈতিক দলগুলো এর প্রতিবাদ করলো। আমি শুধু এর পিছনে কি কারণ আছে সেটি আসলে খুঁজতে চাইছিলাম। আমি একটু গোলাম মুর্তজার সাহায্য চাইছি আসলে যে এটা মামুন ভাই যে কথাটি বলেছেন যে আমাদের এখানে জঙ্গিবাদ নির্মূলে বা জঙ্গির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে এক ধরনের ঐকমত্য আছে, এটার আমি পুরোটা একমত নই, আমি আংশিক একমত। এই জায়গাটিতে যে সারা দেশের বাংলাদেশের যে জনগণ, বাংলাদেশের যে জনমানুষ, এদের সঙ্গে যদি আপনি কথা বলেন বা এদের মনোভাবটা যদি আপনি নেন, তাহলে দেখবেন যে এদের জঙ্গিবাদের বিরুদ্ধে এইখানে আওয়ামী লীগ বিএনপি দলমত নির্বিশেষে এক ধরনের ব্যবস্থা, এক ধরনের জনমত আছে। এই অংশটুকুর সঙ্গে আমি একমত। আর অন্য যে ঐকমতের কথা বলছি, ওই জায়গাটিতে আসলে আমাদের ঐকমত নেই। ঐকমত না থাকার কারণটি হচ্ছে আপনি যে কথাটি বলেছেন যে কে জঙ্গি আর কে জঙ্গি নয়, চেয়ারের এই পাশ থেকে আমি যে একটা যেভাবে দেখছি আপনি ওই পাশ থেকে আসলে সেইভাবে দেখছেন না। 6 আর 9 এর সমস্যা হয়ে যাচ্ছে এখানে, এই জায়গাটিতে সমস্যা। দেখেন এখন জঙ্গিবাদের প্রসঙ্গ যদি আপনি আনেন, জঙ্গিবাদ দেখেন, জঙ্গিবাদ কয়েকটা ধাপ। একটা হলো গরিব মানুষ, কওমি মাদ্রাসা কেন্দ্রিক এক ধরনের জঙ্গি। এর বাইরে আমাদের এই বেসরকারি বিশ্ববিদ্যালয় পর্যন্ত আপনি যে কথাটা বলেছিলেন, সেই জায়গায় সমাজের উচ্চবিত্ত বা সমাজের প্রতিষ্ঠিত যে ব্যক্তিরা তাদের সন্তানরা পড়াশোনা করছে, তাদের মধ্যে এক রকমের জঙ্গি। এই যে গরিব মানুষ, কওমি মাদ্রাসা, তারা যে শিক্ষা ব্যবস্থার মধ্যে আছে, তারা যেহেতু দুনিয়া বলতে আর কোনো কিছু নাই, প্রচলিত যে দুনিয়ায় আমরা আছি সেই দুনিয়ার থেকে সে কিছুটা বিচ্ছিন্ন, তাকে অনেক সহজে মোটিভেট করা যায়, সেই মোটিভেটটা করা হচ্ছে। আর এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বা উচ্চবিত্তর যারা আসছে, তাদের বিষয়টি সম্ভবত গ্লোবাল রাজনীতি বা আন্তর্জাতিক রাজনীতি সম্ভবত এখানে একটা বড় ভূমিকা রাখছে। মুসলমানদের উপর এক ধরনের আচরণ বা নির্যাতন, প্যালেস্টাইন ইস্যু, নানা কিছু এইখানের ক্ষেত্রে একটা ভূমিকা রাখছে। অথবা সবুজ পাসপোর্ট, নামের আগে মোহাম্মদ, ইউরোপ বা আমেরিকা ইমিগ্রেশন পার হওয়ার সময়ের যে আচরণ বা পরবর্তীতে আচরণ, এই বিষয়গুলো এখানে এক ধরনের একটা ভূমিকা রাখছে। এখন এই জায়গা এই জঙ্গিবাদের এইটার যদি আমি এখন নির্মূলের জায়গাতে আসতে চাই বা নির্মূল করতে চাইলে আমার আরেকটু বড় করে বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল আমাকে প্রতিবাদ করলো কি না করলো, যদি না করে থাকে, আমি প্রত্যাশা করি বিএনপির কাছ থেকে অবশ্যই প্রতিবাদটি আসবে একজন নাগরিক হিসেবে, কারণ বিএনপি বাংলাদেশের দুটি বড় রাজনৈতিক দলের একটি। কিন্তু এখন বিএনপি যদি না করে, সেই ক্ষেত্রে সরকারের কি হবে? জঙ্গিবাদ যে আপনি নির্মূল বা নিয়ন্ত্রণের কথা বলছেন, নির্মূল এবং নিয়ন্ত্রণ দুটি ক্ষেত্রেই সবচেয়ে জরুরি যেটা জিয়া ভাই যে কথাটি বলেছেন, অর্থ। মৌলবাদের অর্থনীতি আসলে জঙ্গিবাদের অর্থনীতি হয়ে গেছে। দেখেন, সংকটে পড়লে ঐক্য গড়ে ওঠে। সাধারণভাবে জামাত ইসলামের সঙ্গে এই যে জঙ্গিবাদ বলতে আমরা যাদেরকে বুঝছি, জঙ্গি বলতে যাচ্ছি, তাদের আদর্শগত একটা বিরোধ আছে। কিন্তু যুদ্ধাপরাধের বিচারের ইস্যুতে সরকারের এক ধরনের দমনের প্রেক্ষিতে জামাত যখন কোণঠাসা, তখন জামাত অনেক ক্ষেত্রে তার যেহেতু অর্থ আছে, সেই অর্থটা এই জঙ্গিবাদের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। এবং এই জঙ্গিরা আবার সরকার যেহেতু ভোটের রাজনীতি করে, সরকার যেহেতু ক্ষমতায় টিকে থাকতে চায়, সরকার আবার যেহেতু ধর্ম খুব সেন্সিটিভ বিষয়, সেই কারণে দেখেন সেই বাঁশ বাওয়া তেল বাওয়া বাঁশের মতো অবস্থা হয়েছে। এক পা আগাই দুই পা পিছিয়ে আসি। আপনি যদি হেফাজতের কথা চিন্তা করেন বা কওমি মাদ্রাসার কথা চিন্তা করেন, দেখেন একসময় ব্যবস্থা নিয়েছে সরকার, একসময় ব্যবস্থা নিয়েছে, কিন্তু পরবর্তীতে গিয়ে দেখেন এক ধরনের সমঝোতামূলক অবস্থায় আছে, কিছু করব না, রেলের জমি দেয়া, নানা কিছু করে কিন্তু এক ধরনের পৃষ্ঠপোষকতার মধ্যে আছে। তো এই জায়গা থেকে আমরা যদি জঙ্গিবাদ নিয়ে আমরা যদি কোনোভাবে রাজনীতি করতে চাই এবং পৃষ্ঠপোষকতার রাজনীতি করি কোনো না কোনোভাবে, বিএনপি করেছিল সেই বাংলা ভাইদের সময়টিতে, পরবর্তীতে বিএনপি সেখান থেকে বের হয়ে এসেছে, ওই ঘটনার ক্ষেত্রে বিএনপি বের হয়ে এসেছিল, ওইটা আমি মামুন ভাইয়ের সঙ্গে একমত। কিন্তু এখন যাতে আমরা কোনোভাবেই আওয়ামী লীগ, বিশেষ করে আওয়ামী লীগ যদি কোনোভাবে কোনো রকম সমঝোতামূলক জায়গাতে যায়, জঙ্গিবাদের সঙ্গে আসলে সমঝোতার কোনো সুযোগ নেই। জঙ্গিবাদের অর্থের উৎস বন্ধ করার জায়গাতে রাষ্ট্রীয়ভাবে এখন পর্যন্ত আমরা কোনো উদ্যোগ নেইনি। এই জায়গাটিতে উদ্যোগ যদি নেওয়া না হয়, তাহলে নির্মূল তো দূরের কথা, নিয়ন্ত্রণ কোনো কিছুই আমরা করতে পারবো না। প্রফেসর জিয়া রহমান, আমরা একটা বিরতি নিচ্ছি। এই কথা যেটি গোলাম মুর্তজা বলছিলেন, তার ধারাবাহিকতা যে কথাটি আসে, সেটি আমাদের দর্শকরা বলছেন যে আওয়ামী লীগ বারবার বিএনপির উপর দোষ চাপাচ্ছে, তারা কেন জামাতের সাথে রাজনীতি করছে, তারা কেন জামাতের সাথে জোট বাঁধছে। কিন্তু বিএনপির পক্ষ থেকেও অনেকবার বলা হলো যে জামাত একটি নিবন্ধিত, একটি সিদ্ধ রাজনৈতিক দল, সেইটি যদি আমাদের সাথে একটি নির্বাচনী জোট করে, সেখানে কোথায় অন্যায়? অথচ আওয়ামী লীগের পক্ষ থেকে অন্তত 3, 4, 5 বছর ধরে জামাত নিষিদ্ধের কথা নানাভাবে বলা হলো, সেই কোনো উদ্যোগ সরকার নিচ্ছে না, নানা ধরনের কথা বলে। এর মধ্যে একটি খুব জনপ্রিয় কথা হচ্ছে, জামাত নিষিদ্ধ করা হলে জঙ্গিবাদের একটি নতুন ধারা তৈরি হতে পারে। আপনি এই বিষয়ের সাথে একমত কিনা? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে এই বিষয়টি জানতে চাই।
ফিরে এলাম আজকের বাংলাদেশে। প্রফেসর জিয়া রহমান, জামায়াতকে নিয়ে প্রশ্ন করেছিলাম বিরতির আগে যে জামায়াত নিষিদ্ধের দাবি থাকা সত্ত্বেও আওয়ামী লীগ শুধু বিএনপি কেন জামাতের সঙ্গে থাকে সেই সমালোচনাই করে যাচ্ছে, কিন্তু নিষিদ্ধের প্রশ্নে বা এই বিষয়ে কোন রকম গুরুত্ব দিচ্ছে না, নানা রকম অজুহাত, বাহানা, ভিন্ন মত সেগুলি হাজির করছে। আমি এই বিশেষণগুলো একটাও মানতে রাজি না। মানে আমি বাস্তবতা বলেছি, কিন্তু যেই দেশটি আপনার একটা মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে দিয়ে ডেভেলপ করেছিল, সেই দেশটি ডিভাইডেড হয়ে গেছে। একটা বড় অংশ যুদ্ধাপরাধীদের বিচারে বাধা দিয়েছে, তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে মানুষ করেছে, এবং তারা একেবারে মুক্তিযুদ্ধের চেতনার বাইরে গিয়ে, যেটা আমাদের মাঝে মাঝে আমাদের নাইম ভাই বলে যে এটা একটা বাংলা স্থানের মতো অবস্থা হয়ে গিয়েছিল। আপনি দেখেন যে শাহ আজিজের মতো মানুষ, আব্দুল আলিমের মতো মানুষ, জাদু মিয়ার মতো মানুষ, গোলাম আজমের মতো মানুষ, এদেরকে প্রশ্রয় দিয়ে একটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে, আমি বলছি মূল জায়গা কিন্তু সেইটি, যেই জায়গা থেকে আমরা কিন্তু মানে এমনভাবে ডিভাইডেড হয়ে গেছে। এবং আওয়ামী লীগকেও কিন্তু শুনতে হয়েছে দীর্ঘদিন যে আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের বিচার করবে না। আজকে বাস্তবতা হচ্ছে, আজকে সালাউদ্দিন কাদের চৌধুরীরও কিন্তু আমরা একটা রায় দেখলাম। সমস্যাটা যে কথাটি মামুন ভাই বলেছে, আমি দ্বিমত পোষণ করছি বিনীতভাবেই। দেখেন, যুদ্ধাপরাধীদের বিচারটি নিয়ে যে বিষয়টি হচ্ছে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। বিএনপি অদ্ভুতভাবে যুদ্ধাপরাধীদের বিচারের কথা বারবার বলে। আপনি ওই আনসারুল্লাহ বাংলার কথা বলেছেন তো, আপনি দেখেন যুদ্ধাপরাধীদের কথা আপনি শুনবেন যে আমরা স্বচ্ছ বিচার চাই, আমরা আরো সুন্দর বিচার, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বিচার চাই। বিএনপি কি কোনোদিন বলেছে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করব? আপনি কোনোদিন শুনেছেন? যুদ্ধাপরাধী বিচার করবো সেটি বলেছে? কোনোদিনও বলেনি। বলেছে যে ভাই না না, আমি যুদ্ধাপরাধীর বিচার করবো সেটি বলেছে, যে যুদ্ধাপরাধীর বিচার হবে, তবে সেটি হবে স্বচ্ছ, আন্তর্জাতিক। না না, আমরা করব, ক্ষমতায় গেলে এটা একটা কমিটমেন্ট। আমি এই ধরনের কথা খুব উচ্চ পর্যায়ে বা একটা যে জায়গায় বলার দরকার যেভাবে, এটা হয়তো আমি জানি না। আমি ঠিক না, বিএনপি কথাটা এরকম ভাবে বলেছে, যুদ্ধাপরাধীর বিচার আমরাও চাই এবং সেটা স্বচ্ছ, আমরাও চাই, আমি সেটাই বলছি। কিন্তু আপনি মানে আমি এটাই বলছি, দেখেন এই যে বঙ্গবন্ধু, মানে এগুলো তো ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্টের জন্য বড় বাধা ছিল। এই যে ইন্ডিমিউনিটি অধ্যাদেশ দীর্ঘদিন করা ছিল, এই যে তাহের হত্যা, বঙ্গবন্ধু হত্যা, চার নেতার হত্যা, জিয়াউর রহমানের হত্যার বিচারটাও কিন্তু বিএনপি করেনি। ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট কিন্তু আপনার এভাবেই হয়। তো আলটিমেটলি যে কথা বলা হয়েছে, জামাতের কথা আপনি যেটা বলছেন, আমি কিন্তু শুরুতে আপনাকে বলেছি যে একটা স্ট্র্যাটেজিক জায়গায় কিন্তু থমকে যেতে হয়। কারণ একটা বড় অংশ বিএনপি সহ, দেখেন এই যে যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে আপনি দেখেন তারা কোনো একটা বিচারের রায় হচ্ছে, তারা কিন্তু কোনো কমেন্ট করছে না। কিন্তু প্রফেসর যে বিএনপি কমেন্ট না করলো, বিএনপি তো একটা জিনিস আপনি একটু দেখবেন যে বিএনপির প্রধান নির্বাচনী বলি জোটের সঙ্গী, তাদের বিরুদ্ধে রায় দেওয়া হচ্ছে, বিএনপি কিন্তু সেটার বিরুদ্ধেও বড় কোনো কথা বলে না এখন পর্যন্ত। আমি না বিরুদ্ধে কথা বলেনি, কিন্তু আজকে কিন্তু আপনি দেখবেন সালাউদ্দিন কাদের চৌধুরী রায়ের পরে তারা আবার মন্তব্য করেছে। ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। মানে ওনারা, মানে আমার কাছে মনে হয়েছে খুবই একটা দিকভ্রান্ত, অস্থির একটা রাজনৈতিক দলের একটা প্রতিচ্ছবি বিএনপি। কিন্তু আওয়ামী লীগের রাজনীতির যে আওয়ামী লীগ কিন্তু আসছে, আপনি দেখেন, আমি আওয়ামী লীগের রাজনীতি যে জায়গাটাতে আসতে চাইছি, যে তারা কি আরো, আপনি যে বিভেদের কথা বলছেন, তারা কি সেই বিভেদটাকে আরো বাড়িয়ে তুলছে, নাকি ঠিক একটা ঐক্যমতের জায়গায় দেশকে আনতে পারছে? আমি সেটাই বলছি যে এই ঐক্যমত্য জায়গায় যদি আপনাকে আগে ৭১ সনকে স্বীকার করে রাজনীতি করতে হবে। পৃথিবীর কোনো দেশ নাই যেই দেশের আপনার বিরোধী দল, প্রধান রাজনৈতিক দলগুলো মানে তার স্বাধীনতাকে অস্বীকার করে দিয়ে রাজনীতি করে। মুখে মুখে আপনি বলছেন কিন্তু আমি মুক্তিযুদ্ধের দল, কিন্তু আপনি আপনার যে লয়ার যুদ্ধাপরাধীদের, আপনি কিন্তু সেখানে যে আপনি বলছেন, তখন বলছেন এটা আমার প্রফেশনালিজম। আমি মনে যে প্রফেসর মামুন আহমেদের কাছে বলতে চাইবো যে একটি দিকভ্রান্ত সময়ের কথা প্রফেসর জিয়া বললেন, আপনি তার সাথে একমত কিনা বা আপনি কিভাবে দ্বিমত পোষণ করছেন? থ্যাংক ইউ খালেদ। ডক্টর জিয়া আমার বন্ধু, কলিগ, হ্যাঁ, উনি অনেক কথাই বলেছেন। আমি ওনার কথার অনেক কিছুর সাথে আমি দ্বিমত করতে পারি। আমি দ্বিমত করে তর্ক করব না, এখানে করব না। তবে কয়েকটা বিষয় আমার মনে হয় আমাদের কমন সেন্স যদি আমরা অ্যাপ্লাই করি, গত বেশ কয়েক বছর পর্যন্ত বিএনপির প্রতি এক ধরনের অ্যাটিটিউড সবার এরকম যে সবকিছুর জন্য তাকে ব্লেম করার এক ধরনের প্রবণতা। সেটা আওয়ামী লীগ, তার রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের যেমন আছে, আওয়ামী লীগের ঘরানার যারা আছে, তাদের প্রত্যেকের সবকিছুতেই বিএনপিকে আক্রমণ করার এবং বিএনপি সবকিছুর জন্য দায়ী, এই ধরনের একটা প্রচার করার এক ধরনের প্রবণতা বেশ কিছুদিন থেকে আমরা কিন্তু লক্ষ্য করি। এটা আছে। বিএনপি রাজনৈতিক ক্ষেত্রে সম্পূর্ণ শুদ্ধ এটা মনে করবার কোনো কারণ নাই, কোনো রাজনৈতিক দলই না।
বাংলাদেশের কোনো রাজনৈতিক দল শুদ্ধ রাজনীতি বাংলাদেশে এ পর্যন্ত করে নাই, প্রথম থেকে এ পর্যন্ত। কিন্তু শুধুমাত্র বিএনপির ক্ষেত্রে এই আলোচনাটা করে বিএনপিকে এক ধরনের কোণঠাসা করে রাজনৈতিক মাঠে করার এক ধরনের প্রবণতা, এবং এই প্রবণতার অংশ হিসেবে কতগুলো জিনিস আসছে। তার মধ্যে একটা হচ্ছে যুদ্ধ অপরাধ, একটা হচ্ছে জঙ্গিবাদ, এবং একটা হচ্ছে জামাতের সাথে তার সংশ্লিষ্টতা। এর প্রত্যেকটা একটা একটা করে সবকিছুর জন্য বিএনপিকে এক ধরনের ব্লেম করে তাকে রাজনীতির মাঠে এক ধরনের কোণঠাসা করার প্রবণতা। যদি আপনি তাকে সত্য মনে করেন তাহলে বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের ক্ষেত্রে একইভাবে এটা কিন্তু সত্য। আমি জামাতের কথাই আপনি বলেন, স্পষ্ট করে বলেন, জামাতের সাথে সংশ্লিষ্ট থেকে রাজনীতি করে নাই বাংলাদেশের কোন রাজনৈতিক দল আছে? সংশ্লিষ্টতা ছিল না রাজনীতির মাঠে। যেমন ধরেন জাতীয় পার্টি বা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তাদের কেউ জামায়াতের কাউকে মন্ত্রী করে নাই। আপনি মন্ত্রী করে নাই বলছেন? আপনি আপনি ভালো করে দেখেন মন্ত্রী করেছে কি? আপনি বলেন যে জামায়াতের শীর্ষ পর্যায়ে ধরেন জামায়াতের আমিরকে মন্ত্রী করেছে, জামায়াতের সাধারণ সম্পাদককে মন্ত্রী করেছে। এখন আপনি বলবেন যে শীর্ষ পর্যায়ের, শীর্ষ পর্যায়ের না। আমি বলছি এখানে বাংলাদেশের রাজনীতিটা হচ্ছে এক ধরনের কনভিনিয়েন্স, সুবিধা। সুবিধার জন্য যে তার ক্ষমতা যাওয়ার জন্য, ক্ষমতায় থাকার জন্য, সুবিধাজনক রাজনৈতিক পরিস্থিতির জন্য যে যখন পেরেছে, জামাতের যে পর্যায়ের রাজনৈতিক নেতা তাকে প্রয়োজন ছিল তখন সে তার রাজনৈতিক নেতাকে নিয়ে সে রাজনীতি করেছে। তার মানে হচ্ছে সুবিধার জন্য সবসময় রাজনীতিকে ব্যবহার করেছে জামাতকে, এটাই সত্য। আপনি এখন জামাতকে এই নিষিদ্ধ করার প্রশ্নটা এসছে। আপনি একদিকে আসছেন, দেখেন কোর্টে আছে হচ্ছে কি জামাতকে বন্ধ করার এক ধরনের ইয়ে আছে বোধহয়, সামথিং ইজ গোয়িং অন দ্য কোর্ট, রাইট? আচ্ছা, একই সাথে একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে কিন্তু জামাতকে ইয়ে করা, এই সংসদে আইন করেও সেটা করা যেত, নির্বাহী আদেশও করা যেত, কিন্তু সরকার সেই কাজটা করছে না, বলছে যে কোর্টের দিকে তাকিয়ে আছে। ঠিক আছে, আবার একই সাথে আমরা লক্ষ্য করি একটা জিনিস, সেটা হচ্ছে জামাতের যারা কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে একদম তৃণমূল পর্যায় পর্যন্ত বিভিন্ন এই স্তরের নেতা কর্মীকে ক্ষমতাসীন রাজনৈতিক দলে অংশগ্রহণ করানোর এক ধরনের প্রবণতা বেশ কিছুদিন থেকে আমরা পত্রপত্রিকা মানে যোগ দেয়। ইফ ইউ পুট টুগেদার এভরিথিং, ইফ ইউ পুট টুগেদার এভরিথিং, অল দ্য ইনফরমেশনস, তাহলে আমাদের বটম লাইনটা কি? বটম লাইনটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে জামাতকে আসলে আদর্শিক কারণে কোনো রাজনৈতিক দল ঘৃণা করছে, এটা প্রমাণিত নয়। এটাই প্রমাণিত, সেটা হচ্ছে প্রত্যেকে যেটা করা হয়, প্রত্যেকে তার রাজনৈতিক সুবিধার জন্য জামাতকে হয় তার সাথে রাখে অথবা আপনার সাথে আছে বলে ব্লেম করার চেষ্টা করে। দিস ইজ দ্য রিয়ালিটি। প্রফেসর মামুন আহমেদ, আপনাকে ধন্যবাদ। জনাব গোলাম মুর্তজা, আমি আপনার কাছে বিরতির পরে আসতে চাই এই প্রশ্নে, যে এই প্রসঙ্গটি ব্লেম গেম হিসাবে প্রফেসর মামুন তুলে ধরলেন, এবং যেই পরিস্থিতির কথা প্রফেসর জিয়া বললেন যে ৭৫-এর পর থেকে বা স্বাধীনতার পর থেকে যে পরিস্থিতির মধ্যে আমরা আছি, বা বিএনপির দিকে তিনি যে বিষয়গুলি নিয়ে আঙ্গুল তুললেন, সে বিষয়ে আপনার পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ শুনবো। তার মধ্যে আমি একটু বলি যে আমাদের দর্শকরা অনেক রকম মন্তব্য করছেন, তার মধ্যে একটি মন্তব্য বা একটি কমন মন্তব্য আমরা ধরে নিতে পারি যে জঙ্গিবাদ যদি নির্মূল না করা যায় তাহলে বাংলাদেশের খুব দুঃখ আছে কপালে। আরেকটি মন্তব্য হচ্ছে জঙ্গিবাদের নামে যেন দেশের গরিব মানুষের বিরুদ্ধে হয়রানিমূলক ইয়েগুলি না নেওয়া হয়। আমরা একটা বিরতি নিচ্ছি, আপনার কাছে এই বিষয়গুলিতে শুনবো। ফিরলাম আজকে বাংলাদেশে। জনাব গোলাম মুর্তজা, যে ব্লেম গেমের কথা প্রফেসর মামুন বলছিলেন, প্রফেসর জিয়া যেটাকে কারণ বা শিকড় বলে বলছিলেন, সে ব্যাপারে আপনার মন্তব্য। দেখেন, প্রফেসর জিয়া যে কথাটি বারবার করে একদম শুরু থেকে বলার চেষ্টা করছেন যে ৭৫, 15ই আগস্ট পরবর্তী যে পর্যায়ক্রমে যে ঘটনাগুলো ঘটেছে, আমাদের এখানে ধর্মীয় রাজনীতির যে বিষয় এবং বাংলাদেশ বিরোধী যে অংশটির পৃষ্ঠপোষকতা এবং তাদের এক ধরনের রাষ্ট্রীয় ক্ষমতায় চলে আসা, ক্ষমতার কাছাকাছি চলে আসা, এই ঘটনাগুলোর কোনোটাই মিথ্যা নয়, সবই ইতিহাসের সত্যি। এটা সত্যি মাথায় রেখেই আমি এই জায়গার আলোচনায় আসতে চাই। দেখেন, বাংলাদেশে এটা তো সত্যি যে কেউ তো বিশ্বাস করেনি ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলনের একটা পর্যায় পরে এসে শহীদ জননী জাহানারা ইমামের মারা যাওয়ার পরে যে যুদ্ধাপরাধের বিচার যে সত্যি সত্যিই হবে, এটা তো একটা বড় সংশয় ছিল, কিন্তু বাস্তবতা হচ্ছে সেই বিচারটি হচ্ছে। অবশ্যই এই বিচার রাজনৈতিক সিদ্ধান্ত বাংলাদেশ আওয়ামী লীগের, এই জন্য তাকে কৃতিত্ব দিতে হবে। আমি এই কথাটি বলে এই জায়গাতে আসতে চাই যে এই বিচার তো বিএনপি করবে কখনো বলে নাই,
বিএনপি এই বিচার যাদের বিরুদ্ধে, বিএনপি তার সঙ্গে একসঙ্গে থেকে রাজনীতি করছে। তো আওয়ামী লীগ কি এই বিচার করছে না? বিএনপি তো এটার পক্ষে কোনো কথা বলেনি বিচার করার পক্ষে, তো আওয়ামী লীগ তো এটা বিচার করছে। তো আপনি যুদ্ধাপরাধের বিচার করছেন, আপনি নিজামীর ফাঁসি দিচ্ছেন, সাকা চৌধুরীর ফাঁসি দিচ্ছেন, দেশের মানুষ তো এটা প্রশংসাই করছে। তো আপনি জামাতের প্রসঙ্গ যখন আসছে তখন আপনি বিএনপির উপরে দায় চাপাচ্ছেন কেন? বিএনপির উপরে তো দায় চাপানোর কোনো দরকার নাই। বিএনপি তো তার সাথে প্রকাশ্যে ঘোষিতভাবে রাজনীতি করছে, বলছে আমি নির্বাচনী ঐক্য করছি, তার সাথে তো নির্বাচনী ঐক্য করছে। মামুন ভাই যে কথা বলছেন যে আদর্শগতভাবে আমাদের এখানে জামাত বিরোধিতার চেয়ে এটা হচ্ছে রাজনৈতিক সুবিধা নেওয়ার জায়গাতে জামাত বিরোধিতার, আমি তার সঙ্গে অনেকখানি এই জায়গাটিতে একমত। আমরা আদর্শগতভাবে যতখানি না বিরোধিতা করছি, রাজনৈতিক সুবিধা নেওয়ার জায়গাটিতে ততখানি বিরোধিতা করছি বেশি। এই জায়গাটিতে আমার কাছে মনে হচ্ছে ব্লেম গেমটা একেবারেই রাজনৈতিক সুবিধা নেয়া না নেয়ার জায়গাটিতে। আপনি যে জায়গাটিতে বিচার করছেন যুদ্ধাপরাধীদের, এত বড় যুদ্ধাপরাধী কারা? যুদ্ধাপরাধীরা দেশের ভেতরে তারা অত্যন্ত শক্তিশালী, বিশেষ করে আর্থিকভাবে তারা অত্যন্ত শক্তিশালী। দেশের বাইরে তাদের নানা রকমের তৎপরতা আছে, নানা রকমের আর্থিক লেনদেনের কথা আমরা জেনেছি। আপনি এরকম একটি জায়গাতে থেকে যুদ্ধাপরাধের বিচার করতে পারছেন। আর যখনই জামাত নিষিদ্ধের প্রসঙ্গ আসছে, ধর্মীয় রাজনীতি নিয়ে আপনি রাজনীতি করছেন, নিষিদ্ধের প্রসঙ্গ আসলে বলছেন যে আদালতের দিকে তাকিয়ে আছি, নিষিদ্ধের প্রসঙ্গ আসলে বলছেন বিএনপি জামাত থেকে বের হয়ে আসতে হবে। আমি মনে করি যে আপনি নিষিদ্ধ করার প্রসঙ্গের সঙ্গে বিএনপি থেকে জামাত বের হয়ে আসলো না এর কোনো সম্পর্ক নাই। আপনি আদালতের মধ্য দিয়ে নিষিদ্ধ করতে পারেন, সেটা তো একটা জায়গায় গেল। আর এখনই যদি আপনি নিষিদ্ধ করতে চান, আপনি নির্বাহী আদেশ দিয়ে নিষিদ্ধ করতেই পারেন। নিষিদ্ধ করলে কি হবে? নিষিদ্ধ করলে এইখানে বিএনপি মনে করে যে, আওয়ামী লীগ মনে করে যে একটা রাজনৈতিক ব্যাপার আছে, এখানে জঙ্গিবাদ আরো বেড়ে যাবে কিনা, বা রাজনৈতিকভাবে দেশের মানুষ তার বিরুদ্ধে চলে যাবে কিনা, সব সম্ভাবনাই তো আছে। আপনি সেই সম্ভাবনাগুলো মাথায় নিয়ে তো যুদ্ধাপরাধের বিচার করছেন, প্রশংসা পাচ্ছেন। তো আপনি এই কাজটিও করেন ব্লেম গেম না দিয়ে। প্রফেসর জিয়া, আমি আবার আমার পুরনো প্রশ্নে ফিরে যেতে চাই। আমাদের একজন দর্শক তিনিও এই কথা বলছেন, তার নাম মোহাম্মদ হারুন সরকার, যশোর থেকে। উনি বলছেন যে সরকারের বিরোধী কোনো কথা বললেই যে তাকে জঙ্গিবাদের লেভেল দিয়ে দেওয়া হয়, সেই ব্যাপারে আপনি কি বলবেন? আপনারা এই কথা ঠিক, ঐতিহাসিকভাবে জঙ্গিবাদের উত্থানের একটি শিকড়, একটি প্রেক্ষিত পাওয়া গেলেও বিরোধী দলকে নির্মূল করার একটি বড় উপায় হিসেবে যে জঙ্গিবাদকে বেঁধে দেওয়া হয় বা জঙ্গিবাদকে বেছে নেওয়া হয়, সেই ব্যাপারে আপনার একটু মন্তব্য। আপনার খুব আমি বলছি, আমার কাছে মনে হয় না খুব বড় দাগে এটা। আমি আগে আপনাকে বলেছি যে বাংলাদেশের রাজনীতিতে এরকম কিছু পলিটিক্যাল কালচার তো আছে। আমরা তো একেবারে শুদ্ধ রাজনীতি সব রাজনৈতিক দল করছে। দেখেন, আমি ধরে ধরে আপনার কমিউনিস্ট পার্টির বাংলাদেশের অত্যন্ত ভালো একটা সংগঠন, যারা সংগতিশীল রাজনীতি করে, ভালো রাজনীতি করে, তাদের লুফল ধরলেও কিন্তু আমি অনেকগুলো লুফল ধরতে পারি। আমি সেই জন্য বলছি যে এটা খুব বড় দাগে এরকম না, যে খুব আপনি এরকম দেখবেন না যে একজন খুব ভালো ত্যাগী রাজনীতিবিদ তাকে জঙ্গি লেবাস দিয়ে আওয়ামী লীগ আপনি আমাকে দেখাতে পারবেন না। আমি দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করেই বলছি। সো এটা আমাদের ডিসকোর্স আছে, হয়তো এলাকা ভিত্তিক ভালো রাজনীতিবিদ, কম রাজনীতিবিদ হিসেবে আমি জানি না, কিন্তু স্বয়ং বিএনপি নেত্রী বেগম জিয়াকেও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক অনেকবার বলা হয়েছে। এটা পলিটিক্যাল রেটরিক। কিন্তু এই জন্য তো কি তাকে ফাঁসি দেওয়া হয়েছে? এই জন্য কি তাকে গ্রেফতার করা হয়েছে? আমার ধারণা একাধিক মামলাও আছে তার এগেইনস্টে। না, এটা ধরুন 10 ট্রাক অস্ত্র 21শে অগস্টের, সেটা হয়তো হুকুমের আসামি এরকম ভাবে আসতে না, মানে আপনি তো সবকিছু কি ব্যাখ্যা করতে পারবেন? আসলে আমি ব্যাখ্যা না, আপনি আমাকে বলুন যদি আপনার কাছে মনে হয় যে আমি যুক্তিযুক্ত কথা বলছি না। আমি শুধু প্রশ্ন করছিলাম। আচ্ছা, পরে আরেকটা যে জিনিসটি আমি বলছিলাম যে মুর্তজা ভাই যে কথাটি বলছেন ঠিক আছে, কিন্তু আমি আপনাকে বলছি যে দেখেন, একটু বাস্তব জায়গাটায় আপনি নজর দেন। বাংলাদেশ আওয়ামী লীগকে বলা হয়েছে যুদ্ধাপরাধীদের বিচার করতে পারবে না বা বঙ্গবন্ধু হত্যার বিচার করবে না, এরকম কথাও বলা হয়েছে। এটা কিন্তু করে দেখাচ্ছে। এবং আজকে সাকা চৌধুরী নিয়েও কিন্তু বহু কথা ছিল যে সাকা চৌধুরীর ফাঁসি অন্তত হবে না, কিন্তু আজকে হয়েছে। ঠিক জামাতের বিষয়টি যেটি, সেটিও আমার বিশ্বাস, সেটা আমার বিশ্বাস যে এটিও মানে জনমত তৈরি হওয়ার সাথে সাথে আওয়ামী লীগ এই কাজটি করবে। এবং আপনি বাস্তবতা একটু জায়গাটা আমি শেষ করছি, জাস্ট একদম বাস্তবতাটা এই যে দেখেন, আপনি যেই দেশের একটা ট্রেডিশনাল সোশ্যাল স্ট্রাকচারের মধ্যে বসবাস করেন, যেখানে আপনার কিনশিপ অত্যন্ত বড় একটা ভূমিকা পালন করে, যেখানে এলাকার রাজনীতি অত্যন্ত বড় ভূমিকা পালন করে, যেখানে এখনো ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট রাজনীতিতে হয়নি, যেখানে পলিটিক্যাল কালচার এখনো সেখানে হয়নি, সেখানে আপনি দেখেন আওয়ামী লীগের কোনো নেতা এলাকায় আপনি দেখছেন জামাতের লোকজনকে ফুল নিয়ে। আমরা এটাকে ঘৃণা করছি, কিন্তু এটা কিন্তু বাস্তবতা হচ্ছে। আমি সেই জায়গায় বলছি যে এটা রাতারাতি, আর এটা মনে করার কোনো কারণ নাই যে বাংলাদেশের সমস্ত কিছু আওয়ামী লীগ করে দিবে, এটাই বা কেমন কথা। না, এই বাস্তবতা অনেকটাই রাজনৈতিক বাস্তবতা, যেটি অবশ্য প্রফেসর মামুন আগেই বলছিলেন। প্রফেসর মামুন, আপনার শেষ কথা শুনতে চাইবো আমরা। আমি সিম্পল 2-3টা কথা শুধু বলি। আমি প্রফেসর জিয়া সর্বশেষ যে কথাটা বলেছেন সেটা হচ্ছে
এলাকা ভিত্তিক রাজনীতির একটা কেমিস্ট্রি থাকে। রাইট। সেটা হচ্ছে কি যে যে দলে করে ক্ষমতাসীন দল থাকুক, যে ক্ষমতাসীন দলে যারা থাকে, যারা এই আপনি জঙ্গিবাদের উত্থান বলেন, যে যখন যেখানে হয়েছে তারাই ওই স্থানীয় পর্যায়ের যে ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা যারা থাকে তাদের এক ধরনের প্যাট্রোনাইজেশন তারা সবসময় এনজয় করে। এবং এটার বাস্তব ভিত্তিক কারণটা হচ্ছে কারণ যে এই নেতা সবসময় চায় যে তার একটা প্রভাব বিস্তার করতে সেখানে, এটা হচ্ছে একটা প্রধান কারণ। আপনি এর আগে দর্শকের প্রশ্নের জবাবে আমি শুধু একটা কথা বলি, সেটা হচ্ছে আমি একটা প্রশ্নের একটা কথা বলি, সেটা হচ্ছে রিসেন্টলি আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় জঙ্গি নির্মূলের নামে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার লোকজনদের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের অপারেশন হয়। আপনি লক্ষ্য করে থাকবেন যে অধিকাংশ ক্ষেত্রে অপারেশনে যেসব বস্তু টেলিভিশনের পর্দায় দেখানো হয় অথবা পত্রিকায় দেখানো হয় সেটা হচ্ছে কি ধর্মীয় পুস্তিকা পাওয়া যায়। আমি বহুজনের কাছে, এমনকি আমার বিশ্ববিদ্যালয়ের বহু ছাত্রছাত্রীদের কাছ থেকে শুনেছি তাদের আত্মীয় স্বজন এবং তারাও অনেকে ভিকটিম হয়েছে এরকম যে অকারণে শুধুমাত্র ধর্মীয় পুস্তক আমাদের কার ঘরে নাই বলেন? আমরা যখন স্কুলে পড়েছি, আমাকে আমার কথা শেষ করতে দেন না। শুধুমাত্র এক ধরনের যে অপপ্রচার চালানো হচ্ছে না, এর এই আওতার মধ্যে অনেক ক্ষেত্রে অনেক নিরীহ লোক এর মধ্যে ভিক্টিমাইজেশন। আমার মনে হয় যে আপনি একদম স্পষ্ট করেছেন, যে বক্তব্যটা দর্শক রেখেছেন আমি এর সাথে একমত। আমি দেখেছি অনেককেই এভাবে ভিক্টিমাইজড। প্রফেসর মামুন, প্রফেসর জিয়া রহমান, জনাব গোলাম মুর্তজা, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।